সবাইকে দীপ্ত সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 12 কেজি এলপি গ্যাসের দাম 1 লাফে বাড়ল 388 টাকা। এই দাম কার্যকর থাকবে 1 মাস। 2-3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে, জাতির উদ্দেশ্যে ট্রাম্প। এশিয়ান গেমসের বাছাই পর্বে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে বেড়েছে 32 টাকা 30 পয়সা। বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষণা অনুযায়ী বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে 1728 টাকা। গত মাসে দাম ছিল 1341 টাকা। এই হিসেবে 12 কেজিতে দাম বেড়েছে 388 টাকা। নতুন এই দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শুরুতে 12 কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় 1356 টাকা। এরপর আমদানি শুল্ক কমানোর পর 24 ফেব্রুয়ারি দাম সমন্বয় করে 15 টাকা কমিয়ে 1341 টাকা করা হয়। এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো ঘাটতি বা সংকট তৈরি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সচিবালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বলেন, সরকারের পক্ষ থেকে নেওয়া নানামুখী পদক্ষেপের ফলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। যুগ্ম সচিব বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে 6টি জাহাজ ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। এই জাহাজটি দেশে পৌঁছে গেলে অপরিশোধিত তেলের কোনো সংকট থাকবে না। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে গেছেন গ্রাহকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যতটুকু তেল আসছে তা সরবরাহ করা হচ্ছে। গত 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই বেশিরভাগ পাম্প তেল সরবরাহ বন্ধ রাখছে। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ গাড়ির লাইন। বৃহস্পতিবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দিয়েছে পাম্পগুলো। বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে বুধবার রাত থেকে লাইনে অপেক্ষায় থাকতে হয়েছে অনেককে। এই লাইনের কাছাকাছি চলে আসছি। কালকে রাত্রে 1টা বাজে ওই মহাখালী ব্রিজের নিচ থেকে লাইন ধরছি। মহাখালী রেলগেটেই আবার অবস্থান করি রাতের 1টা 20 বা 1:30 এরকম সময়। ওখান থেকে এখন বাজে 10:30। 9টি ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলটা নিলাম। শাইন স্কুল থেকে আর এই পর্যন্ত আসলাম। এখন দেখেন কটা বাজে, 9 ঘন্টা চলতেছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারছেন। মূলত আমি এখানে আসছি সকাল 9:30টার দিকে। আর আমার বাসা মোহাম্মদপুরে, সেখানে আস্তাদ গেটে 2টা পেট্রোল পাম্পেই বাইকে তেল দিচ্ছে না। গ্রাহকের সংখ্যা বেড়েছে এবং সবাই জানে এখানে আসলে বলে যে ফুল ট্যাঙ্কি করার জন্য। আগে নিত, কমাই নিত, যে মোটরসাইকেল ধরি 150, 200, 300 এর বেশি পাইতাম না। খুব কম সংখ্যা পাওয়া যেত যে ফুল ট্যাঙ্কি করে নেব। কিন্তু এখন সবাই এটা নিয়েছে, সবাই ফুল নেয়। আপনি যাই দেখেন, কেউ ফুল ট্যাঙ্কি ছাড়া নিচ্ছে না। রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদগেট, মিরপুর ও রমনা এলাকার বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছে। জেলা হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। এদের বেশিরভাগই শিশু। কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড।
24 ঘন্টায় বরিশাল বিভাগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 115 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসা নিচ্ছেন 385 জন। এর মধ্যে 63 শিশুর হাম শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 15 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 35 জন হামে আক্রান্ত রোগী। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 60 জনের বেশি রোগী। কক্সবাজারে গত 5 দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 2 শিশু। হাসপাতালে ভর্তি আছে 37 জন। কক্সবাজার পৌরসভা, মহেশখালী ও রামুসহ উপকূলীয় ও দুর্গম পাহাড়ি এলাকায় আক্রান্তের হার বেশি। কুমিল্লায় গত এক সপ্তাহে হামে আক্রান্তের সংখ্যা শতাধিক। বেশিরভাগের বয়স 6 মাস থেকে 5 বছর। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে 37 জন রোগী। এদের বেশিরভাগই শিশু। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 13 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 117 জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 11 শিশু। পরিস্থিতি মোকাবেলায় হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 21 শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে মোট 79 জন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। হামের পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবেশ সরকার। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের যে হাম ওয়ার্ড রয়েছে সেখানে। সমগ্র বাংলাদেশে যেভাবে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, কুষ্টিয়া কিন্তু তার বাইরে নয়। আমরা এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া 250 শয্যা হসপিটালে বর্তমানে এই হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন 30 জন। সকালে ছিলেন 32 জন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এখান থেকে একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে এবং আরেকজনকে কুষ্টিয়ার বাইরে রেফার করা হয়েছে। বর্তমানে কুষ্টিয়া এই হসপিটালে আছে 30 জন ভর্তি এবং কুষ্টিয়া যেটা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেখানে ভর্তি রয়েছেন মোট 60 জন। এই দিয়ে মোট 90 জন রোগী রয়েছে কুষ্টিয়াতে। এর বাইরে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার যেগুলো হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে। এইখানে আমরা এসে যে চিত্রটি দেখেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের সংখ্যা কিন্তু বেশি। আমরা একটি পরিবারকে খুঁজে পেয়েছি যে পরিবারের 5 জন বাচ্চা, তার মধ্যে 14 বছর থেকে শুরু করে 1 বছর পর্যন্ত রয়েছে সেখানে বাচ্চাদের বয়স। তারা আক্রান্ত হয়েছেন, একই পরিবারের 5 জন। আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন যে ইতিমধ্যেই টিকার ব্যবস্থা করা হয়েছে যাতে করে এই সমস্যা মোকাবেলা করা যায়। ধন্যবাদ। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি নেপোলিয়ের চিঠি পাননি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর বিষয়ে সংবাদ প্রকাশের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই কথা জানান। বলেন, শেখ হাসিনার পক্ষে এই ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারোরই নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর সুযোগ আইনে নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন চিঠি পাঠানো হতে পারে। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কঠোর হামলার হুমকি দেন তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় লারিস্তান ও মিয়ানমারে 9 জন নিহত হয়েছেন এবং অঞ্চলগুলোর বিমানবন্দর ও জেটির ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানের শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রায় 54 বছর পর আবারও চাঁদের অভিমুখে পা বাড়িয়েছে মানুষ। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 4 নভোচারী সহ আর্টেমিস 2 নামের মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে নাসা। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। সময়টা ছিল 1972 সালের ডিসেম্বর মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযানের সর্বশেষ নভোযান অ্যাপোলো 17 নভোচারী সহ চাঁদের বুকে অবতরণ করে। তখন যুক্তরাষ্ট্রের নভোচারী ইউজিন কার্নান চাঁদের বুকে হেঁটে বেড়ানোর সুযোগ পান। প্রায় 54 বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস 2 মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার মহাকাশযান আর্টেমিস 2 এর ওরিয়ন ক্যাপসুলে করে 4 জন নভোচারী যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে এটি চাঁদের দিকে যাত্রার চূড়ান্ত সবুজ সংকেত পাবে। এই মিশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। বিশেষ এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন না। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। মানুষবাহী এই পরীক্ষামূলক অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবারও মানুষের অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। চীনের সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রের এই মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চীনও 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলের মতো দূরবর্তী গ্রহে মানুষের বসতি স্থাপনের পথ সুগম করতে চায়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। এশিয়ান গেমসে বাছাই পর্বে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে যদিও শুরুতে গোল হজম করে বাংলাদেশ দল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 4-3 ব্যবধানের লড়াইয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্য 2টি গোল করেন আমিরুল ইসলাম ও দিন ইসলাম। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে 9 দলের মধ্যে শীর্ষ 6 দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে 10 এপ্রিল। এবছর সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর। ফিফা 2026 বিশ্বকাপের 48 দল চূড়ান্ত হয়েছে। সর্বোচ্চ 16 দেশ রয়েছে ইউরোপের, 10 দল নিয়ে 2 আফ্রিকা আর এশিয়া থেকে খেলবে 9টি দেশ। 52 বছর পর বিশ্বকাপ খেলবে হাইতি ও DR কঙ্গো। ইরাক সুযোগ পেয়েছে 40 বছর পর। ফুটবল বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো 48টি দল অংশ নিচ্ছে। ফলে সব মহাদেশ থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে। আগে ইউরোপ থেকে 13টি দেশ সুযোগ পেত, এবার পাচ্ছে 16টি দেশ। 10 দল নিয়ে এই তালিকায় 2 আছে আফ্রিকা মহাদেশ, আর এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে 9টি দেশ। 52 বছর পর বিশ্বকাপে ফিরেছে আফ্রিকার DR কঙ্গো। এই মহাদেশে বাকি 9টি দেশ হচ্ছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়া।
আন্তঃমহাদেশীয় প্লে অফে বলিভিয়াকে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপে ফিরেছে ইরাক। এর আগে শুধু 1986 বিশ্বকাপে খেলেছিল দেশটি। এছাড়া ইউরোপীয় প্লে অফ ফাইনালে কসোভোকে হারিয়ে 24 বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। স্বাধীন রাষ্ট্র হিসাবে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করেছে চেক প্রজাতন্ত্র বা চেকিয়া। প্রথমবার খেলেছিল 2006 আসরে। এর আগে চেক স্লোভাকিয়ার অংশ হিসাবে 8 বার বিশ্বকাপে খেলেছে দেশটির খেলোয়াড়রা। লাতিন অঞ্চল বা কনমেবল অঞ্চল থেকে আগে সরাসরি 4টি দল খেলার সুযোগ পেত। একটি দল প্লে অফ খেলে মূল পর্বে খেলার সুযোগ থাকলেও এবার এই অঞ্চলে একটি দেশ বেড়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডরের সাথে এবার নাম লিখিয়েছে প্যারাগুয়ে। আগামী 11 জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকা। মেক্সিকোর সঙ্গে সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা। 19 জুলাই নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের 23তম বিশ্ব আসরের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচে ভিয়েতনাম ও এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের কাছে হেরেছে লাল সবুজরা। 2 হারে বাংলাদেশের পয়েন্ট কমেছে -9.18। তাতে র্যাঙ্কিংয়ে 180 থেকে 181 নম্বরে নেমেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার দেশে ফিরেছে তারা। জামালরা ঢাকায় এখন ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাবেন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 12 কেজি এলপি গ্যাসের দাম 1 লাফে বাড়ল 388 টাকা। এই দাম কার্যকর থাকবে 1 মাস। 2-3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে জাতির উদ্দেশ্যে ট্রাম্প। এশিয়ান গেমসের বাছাই পর্বে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।